ওয়েলকাম টু দ্য চ্যানেল স্কুল অফিসিয়ালস ইন বেঙ্গলি। আপনারা অনেকেই এই সম্পর্কে আমার কাছে জানতে চেয়েছিলেন, তার জন্যই আজকের আমার এই ভিডিও। আপনারা অনেকেই জানেন যে 1 থেকে 2 বছর ছাড়া ছাড়া বা প্রত্যেক বছরই বিভিন্ন স্কুলে আমাদেরকে স্ট্যাটিউটরি অডিটের ফেস করতে হয়। জেনারেলি এই ধরনের অডিটগুলো পাশে কোনো এসআই অফিস থাকলে সেসব এসআই অফিসে পার্টিকুলার একটা ডেট বলে দেওয়া হয় যে এই ডেটে আসবেন, যেটা জানানো হয় মোটামুটি কিছু কিছু ক্ষেত্রে 7 দিন, কিছু কিছু ক্ষেত্রে 15 দিন আগে থেকে, যে আপনাদের অমুক ডেটে 12টার সময় এই এসআই অফিসে স্ট্যাটিউটরি অডিট হবে এই ফিনান্সিয়াল ইয়ারে, তো আপনারা আসবেন। তো এই ধরনের অডিটকে ফেস করতে গেলে আপনাদের মোটামুটি একটু আগে থেকে প্রিপারেশন থাকতে হয় প্রত্যেক স্কুলে। তো সেই সম্পর্কে আর আমার এই ভিডিও। তো এখানে কি কি ব্যাপারগুলোতে আমাদেরকে নজর রাখতে হবে, এবং অবশ্যই যেটা কথা বলার যে আপনি নিশ্চয়ই 15 দিনে পুরো ফিনান্সিয়াল ইয়ারের খাতা বা সমস্ত কিছু রেডি করা বেশিরভাগ স্কুলের পক্ষে সম্ভব হয় না, সেই জন্য আগে থেকে আমাদের প্রিপেয়ার থাকতে হয়। মোটামুটি পুরোটা না হলেও অনেকখানি প্রিপেয়ার থাকতে হয়। কিভাবে কোন কোন খাতা রেডি করবেন এইসব ব্যাপারগুলো আমি একটু এই ভিডিওতে আলোচনা করবো। তো সবার প্রথমে আমি এটার জন্য একটি ওই মাইক্রোসফট ওয়ার্ডের একটা লিস্ট বানিয়েছি। তো যেখানে অ্যাকচুয়ালি আমি একটু আলোচনা করে দিয়েছি বা বলে দিচ্ছি যে কোন কোন খাতাগুলো দেখা হয়। দেখুন, এটা কিন্তু আমাদেরকে এসআই অফিস থেকেই পাঠানো হয়েছে, যে অ্যাকাউন্টেন্ট তিনি পাঠিয়েছেন যে প্রিপেয়ার দ্য ফলোইং রেজিস্টার ক্যাশ বুকটা রেডি করতে হবে। দেখুন, এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য, অ্যাকচুয়ালি এই নয়, গত ফিনান্সিয়াল ইয়ারের জন্য, গত ফিনান্সিয়াল ইয়ার মানে 1/4/2024 থেকে 31/3/2025 এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য আপনাকে ক্যাশ বুক প্রিপেয়ার করতে হবে। জেনারেলি বেশিরভাগ স্কুল যেটা করে, আমরাও করি, যে প্রত্যেক ফিনান্সিয়াল ইয়ারের জন্য আমরা ক্যাশ বুক আলাদা করে দিই। আপনারা চাইলে সেটা করতে পারেন, যদি না করেন তাতেও কোনো সমস্যা হবে না কিন্তু। তো সেক্ষেত্রে যদি আপনাদের মাল্টিপল ইয়ার থাকে, ফিনান্সিয়াল ইয়ার একই ক্যাশ বুকে থাকে, তো এই ফিনান্সিয়াল ইয়ারটা বা যে ফিনান্সিয়াল ইয়ার যে ফিনান্সিয়াল ইয়ারের আপনারা অডিট সামলাবেন, সেই ফিনান্সিয়াল ইয়ারের ক্যাশ বুক আপনাদেরকে নিয়ে যেতে হবে। যেটা আরেকটা জিনিস প্রয়োজন, আপ টু ডেট পাসবুক, এটা কিন্তু নিয়ে নেবে। আপ টু ডেট পাসবুক আপনাদেরকে এর জেরক্স কপি নিয়ে যেতে হবে। আর চেক ইস্যু রেজিস্টার অবশ্যই খুব ইম্পর্টেন্ট জিনিস। কোন চেক কোন ডেটে ইস্যু হচ্ছে, কার নামে ইস্যু হচ্ছে, এবং যার নামে ইস্যু হচ্ছে তার সিগনেচার। এছাড়াও যেটা দরকার সেটা হচ্ছে মেম্বার সেক্রেটারি এবং এইচএম এর সিগনেচার প্রয়োজন হয়, সেই জিনিসগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। আরেকটা জিনিস আছে ফিক্সড অ্যাসেট রেজিস্টার। আপনাদের স্কুলে যেসব ফিক্সড অ্যাসেট আর রয়েছে, যার মধ্যে রয়েছে চেয়ার, টেবিল, এই টাইপের যেসব ফিক্সড অ্যাসেট, সেই জিনিসগুলোকে কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। এরপর যেটা হচ্ছে পিএলএম বা স্টক রেজিস্টার, সেই টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়ালের যেসব স্টক রেজিস্টার মেনটেন করতে হয়। তো যেমন ধরুন, স্কুলের টিচিং লার্নিং মেটেরিয়াল বলতে আপনার অ্যাপ বা গ্লোব বা কম্পাস, স্কেল, এই টাইপের যেসব মেটেরিয়াল গুলো রয়েছে তার কোনো স্টক মেনটেন করতে পারলে খুবই ভালো। বেশিরভাগ স্কুলই করে থাকেন, আমরাও করে থাকি। তো সেই টিএলএম স্টক রেজিস্টার কিন্তু আপনাদের মেনটেন করতে হবে এবং সেটা নিয়ে যেতে হবে। তো এক্ষেত্রে আমি একটা কথা বলি, তো কারো যদি না থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা চাইবেন জিনিসটা রেডি করে নিতে। ইমার্জেন্সি যদি আপনাদের অডিট পড়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা এটা স্কিপ করতে পারেন। এটা ইম্পর্টেন্ট কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়, যেটা হচ্ছে চেক ইস্যু রেজিস্টার বা ফিক্সড অ্যাসেট রেজিস্টার, এটা যতটা ইম্পর্টেন্ট। এরপর রইল অ্যাক্টিভিটি ওয়াইজ রেজিস্টার, অ্যাক্টিভিটি রেজিস্টার। এটা সম্পর্কে আমি অলরেডি ভিডিও দিয়েছি, ফিক্সড অ্যাসেট রেজিস্টার সম্পর্কে আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। সেই অ্যাক্টিভিটি রেজিস্টারটাও কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। আর রইল ইউসি রেজিস্টার, অর্থাৎ আপনাদের কোনো কাজ কমপ্লিট হওয়ার পর তার ইউসি জমা পড়েছে কিনা সেটা কিন্তু ইউসি রেজিস্টারে মেনশন থাকে। তো সেই ইউসি রেজিস্টারও কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। এছাড়া আরেকটা জিনিস যেটা দরকার পড়ে সেটা হচ্ছে রেজলিউশন খাতা। সেই রেজলিউশন খাতা কিন্তু আপনাদের ওই ফিনান্সিয়াল ইয়ারের, গত ফিনান্সিয়াল ইয়ারের সমস্ত রেজলিউশন যেটা থাকবে সেই খাতা নিয়ে যেতে হবে। এটা মেনলি প্রয়োজন পড়ে আপনার যদি কোনো কারণে যে ইউসি জমা করেছেন, ইউসি জমা করার জন্য আমাদেরকে জানেন সবাই রেজলিউশন মেনটেন করতে হয়, সেই রেজলিউশন রয়েছে কিনা, বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে টেন্ডার ডাকতে হয়, সেই টেন্ডার ডাকা নিয়ে অনেক সময় রেজলিউশন লিখতে হয়, এবং সেটাই নিয়ম, সেই রেজলিউশন লেখা রয়েছে কিনা সেই ব্যাপারগুলো জানার জন্য কিন্তু আপনাদেরকে রেজলিউশন খাতাটা অবশ্যই নিয়ে যেতে হবে। এরপর যেটা রইল ডেবিট ক্রেডিট ভাউচার। আপনারা এটা সবাই জানেন মোটামুটি, ডেবিট ভাউচার যেটা আপনি খরচা করছেন তার যে ভাউচার, সেটা হচ্ছে ডেবিট ভাউচার। এবং ক্রেডিট ভাউচার যেটা আপনার রিসিভ হয়েছে, অর্থাৎ যে টাকাটা ক্রেডিট হয়েছে তার জন্য যে ভাউচার রেডি করতে হয়, সেই ডেবিট ক্রেডিট ভাউচার, সেই দুটো নিয়ে যেতে হবে। এবং
ওই ফিনান্সিয়াল ইয়ারে যত ইউসি আপনি জমা করেছেন সমস্ত ইউসির পুরো কপিটাই নিয়ে যেতে হবে, অর্থাৎ যার মধ্যে আপনার থাকবে ফার্স্ট পেজে যেটা থাকবে ফরওয়ার্ডিং লেটার, তারপর ইউটিলাইজেশন সার্টিফিকেট, এরপর যেটা থাকে যে ক্রেডিট ভাউচার, তারপর বিল, তারপর ডেবিট ভাউচার, রেজলিউশন, এই টাইপের সমস্ত কিছু যে জিনিসগুলো রয়েছে একটা কপি, যে সাধারণত জেরক্স কপিটা আমার এসআই অফিস বা আপনারা যেখানে জমা করার সেখানে জমা করেন, এবং বাকি যে পার্টটা সেই পার্টটা আপনারা জমা করেন স্কুলে রাখেন অরিজিনাল কপিটা জেনারেলি, যদিও পুরোটা অরিজিনাল নয়, জেনারেলি বিলটা আর ডেবিট ভাউচারটা অরিজিনাল রাখা হয়, বাকি অরিজিনাল গুলো এসআই অফিসে নিয়ে নেওয়া হয়। আর বাকি যে জেরক্স কপি গুলো এবং অরিজিনাল গুলো আপনার কাছে থাকে সেই জিনিসটা, সেই ইউসির কপি গুলো কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হয়। এছাড়াও আরেকটা জিনিস আমি যেটা ফেস করেছি ইন্টারনাল অডিট বা স্ট্যাটিউটরি অডিট সামলাতে গিয়ে, তো সেখানে যেটা চাওয়া হয়েছিল যে আমরা সাধারণত 5,000 টাকার উপরে যদি কোনো জিনিস কেনাকাটা হয়, একটাই জিনিস যদি 5,000 টাকার উপরে থাকে তো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার অ্যাকাউন্ট পেই চেক করতে হয়, এবং সেই অ্যাকাউন্ট পেই চেকের সাথে সাথে বিআরএস চেক নয়, কিন্তু অ্যাকাউন্ট পেই চেকের সাথে সাথে আপনি যে জিনিসটা কিনেছেন তার জন্য আপনার কিন্তু কোটেশন নিতে হয়। সেই কোটেশন কিন্তু অনেক সময় দেখতে চাওয়া হয়, যেটা আমাদের কাছ থেকে চাওয়া হয়েছিল। তো সেই কোটেশন যদি থাকে, বড় কোনো যদি কাজ হয় 5,000 টাকার উপরে সিঙ্গেল কোনো চেক পেমেন্ট হয়েছে, সেই চেক পেমেন্টের জন্য যদি একটাই মাত্র জিনিস কেনার জন্য যদি 5,000 টাকার উপরে চেক পেমেন্ট হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে তার যে কোটেশনের যে নিয়েছেন সেই কোটেশন গুলো নিয়ে যেতে হবে। কিন্তু 5,000 টাকার ধরুন আপনি অ্যাকাউন্ট পেয়ে চেক পেমেন্ট করছেন, কিন্তু তার মধ্যে বহু কিছু জিনিস রয়েছে, তো সেক্ষেত্রে জেনারেলি কিন্তু আপনার কোটেশনের প্রয়োজন হয় না, তো সেটা নিয়ে ভাবার কিছু নেই। তো এরপর আরেকটা জিনিস আমার যেটা বলার, আরো কিছু কিছু জিনিস চাওয়া হয়, সেটা আমি একটু বলছি। ওয়ার্কবুকটা বলছি, একটু ওয়েট করবেন। হ্যাঁ, তো এই ওয়ার্কবুকটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো। এখানে যেটা বলা হয়েছে, যেখানে একটা অডিট রিপোর্ট চেয়েছে, সেই অডিট রিপোর্টটা এখানে দেখুন জেনারেল এগুলো হাফ ইয়ারলিতে ভাগ করে দেওয়া হয়। তো 1/4/2024 থেকে 30/9/2024, অর্থাৎ 6 মাসের। এখানে দেখুন আপনার স্কুলের নাম লিখতে হবে, এইচএম এর স্কুলের যদি কন্ট্যাক্ট নম্বর থাকে, সরি, নেম অফ ভিইসি অর এসএমসি, অর্থাৎ আপনার যদি ভিইসি বা ডাব্লিউইসি যদি থাকে সেক্ষেত্রে লিখবেন, আপনি স্কুল লিখবেন, সিএলআরসি আপনাদের যে সিএলআরসির আন্ডারে সেটা লিখবেন, এইচএম বা সেক্রেটারির নাম, এখানে মোবাইল নম্বর, সমস্ত কিছু দিতে হবে। এছাড়া নেম অফ অফিসিয়ালস ফর কন্ডাক্টিং অডিট, এটা অ্যাকচুয়ালি আপনারা নিজে করবেন না, যারা অ্যাকচুয়ালি করবেন, মানে আই মিন যারা অডিট সামলাবেন, চার্টার অ্যাকাউন্টেন্ট বা তাদের লোক, সেই জিনিসগুলো কিন্তু তারা ফিল আপ করবেন। এবং তারা কিন্তু, আমি অ্যাকচুয়ালি এই জন্যই দেখাচ্ছি, কারণ কি এই জিনিসগুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কোন কোন জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ওনারা লিখবেন, জেনারেলি এগুলো বলা হয় যে স্কুলকেই লিখে নিতে, ওনারা জাস্ট ভেরিফাই করে নেন উইথ কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট নাম্বার, পাসবই কতদিন পর্যন্ত আপ টু ডেট রয়েছে, জয়েন্টলি কারা কারা এই পাসবই জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছেন, যদি এইচএম থাকেন বা কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার যদি থাকেন তার নাম এবং ডেজিগনেশন এগুলো লিখতে হয়। এছাড়া পার্টিকুলার সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে কি দেওয়া নয়, দেওয়া নেই, মানে আপনি প্রোভাইড করেছেন কি করেননি, প্রুফ অফ পেমেন্ট আর অ্যাটাচ উইথ ভাউচার অর নট, অর্থাৎ আপনার যে খরচা করেছেন সেই খরচার আপনার ভাউচার মানে বিল এবং তার যে ডেবিট ভাউচার, সেই দুটোই কিন্তু করবেন। এবং ডেবিট ভাউচারটা যদি ক্যাশের হয় তো অবশ্যই আপনাকে 1 টাকা যে রেভিনিউ দিয়ে সাইন করাবেন, এবং ক্যাশে যদি না হয় চেকেও যদি করেন, আমরা কাজ করি 1 টাকা যে রেভিনিউ সেটা দিয়ে কিন্তু সাইন করিয়ে নিই। তো অনেকেই যেটা বলেন যে অ্যাকাউন্ট পেতে হলে করার প্রয়োজন নেই, তবে আমি বলবো রেভিনিউ দিয়েই করিয়ে রাখবেন। আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশনে আপনার সাইন থাকবে, সেগুলো রয়েছে কিনা এগুলো চেক করবেন। অল পেমেন্টস আর প্রপারলি অ্যাপ্রুভড থ্রু রেজলিউশন বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ রেজলিউশনে আপনাকে কিন্তু প্রত্যেকটা চেকের যে কোন চেক মারফত কি কোথায় পেমেন্ট হচ্ছে সেগুলো কিন্তু মেনশন করতে হয়, সেই জিনিসগুলো কিন্তু মেনশন হয়েছে কিনা এখানে কিন্তু সমস্ত কিছু ওনারা ডিটেলস দেখবেন। সিগনেচার অফ পে ইজ প্রেজেন্ট অর নট, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে যাকে আপনি সিগনেচার করাচ্ছেন, যাকে আপনি পে করছেন তার সিগনেচার, অর্থাৎ ডেবিট ভাউচারের সিগনেচার, বিলের সিগনেচার, এবং আরেকটা জিনিস যেটা চেক ইস্যু রেজিস্টার, যেটা সেখানে মেনটেন করেছেন কিনা সেই সব জিনিসগুলো কিন্তু দেখা হবে। এরপর ক্যাশ বুকে যেটা দেখো ভাউচার প্রিপেয়ার এন্ড মেনটেন প্রপারলি অর নট, এটা জেনারেলি আপনারা মেনটেন ঠিকঠাক করে করবেন, এই জিনিসগুলো কিন্তু অডিট রিপোর্টে যাবে। ক্যাশ বুক রিটার্ন অ্যান্ড ব্যালেন্স আপ টু এই 30/9/2024 কত টাকা ব্যালেন্স রয়েছে এবং
আপনাদের ওয়েদার সেপারেটেড ক্যাশ বুক মেনটেন ফর এসএসএম সর্বশিক্ষা মিশনের জন্য আপনাদের আলাদা ক্যাশ বুক মেনটেন করতে হয়, সেটা করেছেন কিনা এখানে থাকবে। ডবল কলাম ক্যাশ বুক মেনটেন করেছেন কিনা, ওয়েদার প্রপারলি সাইন্ড অফ হেড অফ দ্য অফিস, অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং মেম্বার সেক্রেটারি তাদের দুজনকে দিয়ে সাইন করানো রয়েছে কিনা, ওয়েদার ক্যাশ বুক রিটেন প্রপারলি অর নট, ঠিকঠাক ভাবে ক্যাশ বুক লিখেছেন কিনা, এইসব জিনিসগুলো কিন্তু দেখা হয়। এরপর ডিটেলস ব্যাংক অ্যান্ড ক্যাশ ব্যালেন্স। এইখানে দেখুন আপনার ব্যাংকে কত ব্যালেন্স আছে এবং ক্যাশ ব্যালেন্স কিছু যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে মেনশন করতে হয়। তো আমি বলবো হাতে কিন্তু ক্যাশ ব্যালেন্স রাখবেন না, তাতে কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। সবসময় চেষ্টা করবেন কোনোভাবে যদি ক্যাশ তুলে খরচা করতে হয় সেক্ষেত্রে যেদিন ক্যাশ তুলবেন সেদিনই খরচা করে দিন। নিজের পক্ষে অন্তত বিল এমন ভাবে রেডি করুন যাতে জিনিসটা এমন ভাবেই দেখায় যে যেদিন টাকা তুলেছেন সেই দিনই খরচা হয়েছে। এই জিনিসগুলো চাইলেই করা যায়। আমি আগেই বলেছি, জিনিসগুলো নিয়ে ভিডিওতে অলরেডি আলোচনা করেছি, তাই আর বেশি আলোচনা করলাম না। এরপর এই বিআরএস প্রিপেয়ার অর নট, অর্থাৎ এই ধরনের খাতা টাতাগুলো সমস্ত কিছু প্রিপেয়ার করা হয়েছে কিনা এগুলো আপনাকে দেখতে হবে, এগুলো ওনারা লিখবেন। এরপর দেখুন এই জিনিসটা কিন্তু যেটা মেনলি দরকার, যে হেড অফ পারপাস, কোন পারপাসে কত টাকা রিসিভ হয়েছে, কত টাকা খরচা করা হয়েছে, তার মধ্যে কত টাকা আপনি জমা করেছেন, কত টাকা ইস্যু পেন্ডিং আছে, এইসব জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। সমস্ত ডিটেলস কিন্তু এখানে নিতে হবে। দেখুন কোন পারপাসে ইউসি পেন্ডিং, অর্থাৎ আগের কোনো কিছু যদি ইউসি পেন্ডিং থাকে, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার যখন শুরু হচ্ছে, হয়তো আপনার ফেব্রুয়ারিতে ধরুন আপনি 25,000 টাকা কম্পোজিট গ্র্যান্টের জন্য পেয়েছিলেন, কিন্তু 31 মার্চ, সরি, হ্যাঁ 31 মার্চ শেষ হওয়ার পরেও, অর্থাৎ ফার্স্ট ফার্স্ট এপ্রিল আপনার ধরুন ওই 25,000 টাকা পুরোটা খরচা হয়নি, কিছুটা রয়ে গেছিল। তো এখানে কিন্তু সেই জিনিসগুলো মেনশন করতে হয় যে কত টাকা রয়ে গেছিল, মানে কত টাকা ব্যালেন্স ছিল এবং সেই টাকাটার ইউসি জমা অলরেডি পড়েছে কিনা, সেই সব জিনিসগুলো পড়ে থাকলে কিন্তু অলরেডি মেনশন মেনশন করতে হবে। তো এই জিনিসগুলো আপনারা একটু পড়ে পড়ে করবেন যে ইউসি সাবমিটেড টু পিবিএসএসএম, অর্থাৎ এসএসএম এর সর্বশিক্ষা মিশনের যে অফিস সেখানে জমা পড়েছে কিনা সেসব জিনিসগুলো আপনাকে মেনশন করতে হবে। আদার রেজিস্টার, অর্থাৎ অ্যাসেট রেজিস্টার, যেটা এক্ষুনি বললাম ফিক্সড অ্যাসেট রেজিস্টার, তো এগুলো মেনটেন করেছেন কিনা। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন রেজিস্টার, অর্থাৎ ইউনিফর্ম যে গ্র্যান্ট আগে আসতো, যদিও এখন আসে না, কিন্তু ইউনিফর্ম যাকে যাকে দিচ্ছেন প্রত্যেক স্টুডেন্ট এবং গার্ডিয়ান দুজনকেই সাইন করিয়ে রাখতে পারলে ভালো হয়। মিনিমাম কিছু না হোক, হয় স্টুডেন্ট বা গার্ডিয়ান যে কোনো নিজের পক্ষে যে কোনো একজনের যেন সাইন থাকে। এছাড়া টিএলএম স্টেশনারি রেজিস্টার, অর্থাৎ টিএলএম এর যে রেজিস্টার সেটা প্রপারলি মেনটেন হয়েছে কিনা সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। এগুলো কিন্তু উল্লেখ করবেন আপনারা নয়, যেগুলো উল্লেখ করবেন সেটা হচ্ছে যারা অডিট করবেন তারা। ওয়ার্ক রেজিস্টার সম্পর্কে আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে, সেই ওয়ার্ক রেজিস্টার মেনটেন করছেন কিনা, এবং রিসিপ্ট অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টস প্রপারলি মেনশন, অর্থাৎ ঠিকঠাক ভাবে রিসিপ্ট এবং যেটা টাকা পাচ্ছেন এবং যেটা খরচা করছেন তার খাতাপত্র ঠিকঠাক ভাবে ছেড়ে রেখেছেন কিনা সেই জিনিসটা এখানে বলা হয়েছে। এরপর যেটা, যে ফান্ড ইউটিলাইজ ফর দ্য পারপাস ফর হুইচ ইট ইজ গিভেন, অর্থাৎ যে পারপাসে আপনি ফান্ড পান সেই পারপাসেই আপনাকে ফান্ডটা খরচা করতে হবে। অর্থাৎ কম্পোজিট গ্রান্টের যেসব উম, বলে দেওয়া রয়েছে যে এই জায়গাতে আপনি খরচা করতে পারবেন, সেই জায়গাতে খরচা করেছেন কিনা। হয়তো আপনাদের স্কুলে এশিয়ার গ্রান্ট এলো, আপনি সেই এশিয়ার গ্রান্টকে এশিয়ার ক্লাসরুমের জন্য খরচা না করে আপনি সেটাকে হয়তো কম্পোজিট গ্রান্টের অন্য কোনো পারপাসে বা কম্পিউটার কিনে খরচা করলেন। তো সেই সব জায়গাগুলো কিন্তু এগুলো এখানে দেখা রয়েছে, থাকবে। তো সেই জিনিসগুলো একটু ঠিকঠাক করে। এরপর যেটা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি দিয়েছেন কিনা, যদি দিয়ে থাকেন কবে দিয়েছেন, আর যদি না দিয়ে থাকেন কত টাকার পেন্ডিং রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু এখানে দেখে দেখে আপনাকে ফিল আপ করতে হবে। এরপর যেগুলো অবজার্ভ করবে, যে দেখুন whether quotations are collected for procurement more than 10,000 to 1 lakh মেনশন ইন ডিটেল, অর্থাৎ এখানে যেটা বলেছে আমাদেরকে বলা হয়েছিল যে 4,000 টাকার উপরে বলে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে কোটেশন নিতে হবে। কিন্তু এখানে যেটা বলেছে যে 10,000 থেকে 1 লাখ টাকার মধ্যে যদি থাকে সেক্ষেত্রে কোটেশন নিয়ে আপনারা কাজ করতে পারেন। সেই কোটেশন নেওয়া হয়েছে কিনা এখানে কিন্তু সেটা আমি একটু আগে বলেছিলাম যে এখানে নাম থাকুক, তবুও কিন্তু দেখতে চেয়েছিল। দেখুন এখানে কিন্তু ঠিক এই জিনিসটাই তারা দেখতে চাইবেন, তারপরে এই রিপোর্টটা কিন্তু লিখবেন। আপনি যদি সেটা না দেন তাহলে কিন্তু সেটা তাদের পক্ষে পসিবল হবে না যে আপনি এটার জন্য কোটেশন নিয়েছেন কি নেননি। অ্যামাউন্ট অফ procurement for which tender quotation needed but procedure
উইথআউট টেন্ডার অর কোটেশন, অর্থাৎ আপনি যদি কোনোভাবে টেন্ডার বা কোটেশন না নেন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনাদের ওনারা নো করবেন এবং এটার জন্য আপনাকে কিন্তু প্রবলেম শোকজ নোটিশ ফেস করতে হতে পারে। তো সেই জন্য এই জায়গাগুলো আপনাদের জেনে রেখে জিনিসগুলো করা উচিত। দেখুন, যদি টেন্ডার অথবা কোটেশন নিয়ে থাকেন, ওই দ্য রুল অফ টেন্ডারিং ফলোড মেনশন ইন ডিটেলস, অর্থাৎ টেন্ডার নেওয়ার আগে বেশ কিছু কিছু রুল আছে যেগুলো আপনারা যখন কাজ করবেন, আমি এখানে এত ডিটেলসে বলতে যাচ্ছি না। অনেক অনেক জায়গাতে টেন্ডার নোটিশ ছিটাতে হয় এবং তার জন্য আগে রেজলিউশন রেডি করতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে পরে আমি একদিন ভিডিও করতে পারি। ঠিক আছে, আপনারা যদি চান তো আমাকে বলবেন। তো সেই প্রসিডিওর গুলো আপনারা মেনটেন করেছেন কিনা এখানে কিন্তু সেগুলোর উল্লেখ থাকবে। এরপর যেগুলো অবজারভেশন আপনারা কি কি দেখেছেন এবং তার জন্য কি কি অ্যাকশন টেকেন রোল অ্যাকশন নেওয়া হবে সেটা কিন্তু এখানে কিন্তু আপনারা উল্লেখ করবেন না, করবেন যারা অডিট করতে আসবেন তারা। এরপর এটা সেক্রেটারি অথবা এইচএম এখানে সাইন করবেন। তো এর ক্ষেত্রে আপনাদের আর কিছু করার নেই, পুরোটা দেখালাম। এরপর যেটা দরকার, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। একই রকম জিনিস, সেম জিনিসটাই হবে। দেখুন, এটা যেমন ছিল ফার্স্ট হাফের জন্য, প্রথম 6 মাসের জন্য, দেখুন এটা হচ্ছে সেকেন্ড হাফের জন্য। সেম জিনিসটাই আছে, ১-১০ অর্থাৎ আগস্ট মাস থেকে পুরো ৩১শে মার্চ পর্যন্ত পুরো সেম জিনিসগুলোই রয়েছে। এক্ষেত্রে পুরো সেম জিনিস যেহেতু আছে, সে আর নতুন করে কোনো কিছু বলছি না। বরঞ্চ আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে আপনাদের আরেকটি এক্সেল শিট রয়েছে, যে এক্সেল শিটটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। সেটা আমি একটু ওপেন করে দেখাচ্ছি।